I would now like to request Sri Hemendu Bikash Chaudhary, General Secretary of the Bodh Dharmankur Sabha, to please deliver his welcome address. নমো বুদ্ধায়। সকলকে শুভ সন্ধ্যা। আজকে আপনারা কৃপাশরণের এই যে প্রতিষ্ঠান ধর্মাঙ্কুর মহাবিহার, এখানে যারা সমাবেত হয়েছেন তার সার্ধশত জন্মবর্ষ দিনে আপনাদের সবাইকে আমি তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা না আসলে আজকের আমাদের এই আয়োজন এটি অপূর্ণ থেকে যেত। কাজেই পূর্ণতা দানের এই সহায়তার জন্য আপনাদের এই অবদান আমরা চিরদিন স্মরণে রাখব। আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, তিনি আমাদেরও মূল প্রতিষ্ঠানের সভাপতি, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। আজকের যিনি প্রধান অতিথি, মাননীয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চিত্ততোষ মুখার্জি মহাশয়কে, তাকেও আনুষ্ঠানিক স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে এইটুকু আপনাদের কাছে নিবেদন করছি যে তিনি এমন একজন পরিবারের সন্তান, যে পরিবারের সঙ্গে এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার 3 প্রজন্মের সম্পর্ক। আপনারা জানেন যে তিনি হচ্ছেন স্বনামধন্য স্যার আশুতোষের দৌহিত্র। কাজেই এবং তার পিতাও প্রাক্তন বিচারপতি, তিনিও রমাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনিও এই প্রতিষ্ঠানের বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের দীর্ঘ 13 বছর সভাপতি ছিলেন এবং মাননীয় চিত্ততোষবাবু আমাদের অ্যাসোসিয়েশনের একজন প্যাট্রনও বটে। তাকে আমি এই শুভ দিনে স্বাগত জানাচ্ছি। এবং আজকের এই কৃপাশরণ অ্যাওয়ার্ড যে দেওয়া হবে, সেই দুজন আমাদের অতিথি, তার একজন হচ্ছেন রেভারেন্ড মাস্টার ইয়াং মিন। I also heartily welcome you, Master, Reverend Master. I also heartily welcome you. Actually, she is also the disciple of our late Shanganayak Dharmapal Mahathero, and she is very dear to us. And another recipient, Reverend Master Teach Hantri. I also welcome you, Master. এবং স্বাগত জানাচ্ছি বাংলাদেশ থেকে, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, যে প্রতিষ্ঠানের সঙ্গে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সেই সংগঠনে জন্ম 1950 সালে। সেই 50 থেকে আজ পর্যন্ত যে প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের অঙ্গাঙ্গি জড়িত, সেই প্রতিষ্ঠানের সুযোগ্য মহাসচিব ডক্টর প্রণব কুমার বড়ুয়া মহাশয়কে, এবং তিনি তার সংগঠনের প্রতিনিধি নিয়ে যাদের এসছেন, বিশেষ করে সেই সংগঠনের অর্থ সচিব প্রমথ বড়ুয়া মহাশয় এবং মোহাম্মদ তাহের এবং যারা এসছেন তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আপনাদের এই যোগদানের জন্য আমরা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কাছে চিরঋণী হয়ে থাকলাম। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আরেক দীর্ঘদিন আমাদের সহসভাপতি ছিলেন, যিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রাক্তন অধ্যাপক রাজেন্দ্র রাম, তাঁকেও, যিনি আজকে 5ম কৃপাশরণ স্মারক বক্তৃতা তিনি আপনাদের সামনে প্রদান করবেন। এবং আরেকজন আমাদের সম্মানিত অতিথি, যিনি অত্যন্ত পরিচিত মুখ, আমাদের প্রিয়জন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালির অধ্যাপক ডক্টর বেলা ভট্টাচার্য মহাশয়কেও। আজকের এই দিনটি আমাদের কাছে একটি স্মরণীয় দিন। বিশেষ করে বাঙালি বৌদ্ধ যারা আছেন তাদের কাছে দুটো দিন আমরা কোনোদিন ভুলে যেতে পারি না। কারণ যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, যদি আমাদের মধ্যে সামান্য কৃতজ্ঞতা বোধ বলে কিছু থাকে, তাহলে দুটি মানুষের কথা আমাদেরকে এই সমাজের মানুষকে স্মরণ রাখতে হবে। সেটি হচ্ছে 22শে জুন, যেদিন কৃপাশরণ জন্মেছিলেন আজ থেকে 150 বছর আগে। সেদিনও ছিল বাংলার 7ই আষাঢ়, আজকেও 7ই আষাঢ়। সেই সুদূর চট্টগ্রামের
উনাইনপুরা গ্রাম, যেটি ছিল তখন তদানীন্তন অবিভক্ত ভারতের অঙ্গ হিসেবে, আজকে সেটি বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র রাষ্ট্রের অন্তর্গত। কাজেই সেই কৃপাশরণের জন্মদিন 22শে জুন, সেটা যে আমরা বলতে পারি না, তেমনি আরেকটি দিন, সেটা 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, যেদিন জন্মেছিলেন এই সমাজের এমন একজন আলোকিত মানুষ, যাকে এখনও আরেকজন এই সমাজে জন্মগ্রহণ করে তাকে অতিক্রম করতে পারেননি। তিনি হচ্ছেন ভারত তত্ত্ববিদ আচার্য বেণীমাধব বড়ুয়া, যাকে কৃপাশরণ মহাস্তবিদ স্যার আশুতোষ মুখার্জির সহায়তা নিয়ে তখনকার দিনে যে ব্রিটিশ গভর্নমেন্ট তাদের স্কলারশিপ পাইয়ে দিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন পালিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য। সেই বেণীমাধব 1914 সালে কৃপাশরণের চেষ্টায়, স্যার আশুতোষের সহায়তায় লন্ডন বিশ্ববিদ্যালয়ে গিয়ে 1917 সালে শুধু বাংলার নয়, শুধু ভারতবর্ষের নয়, সমগ্র এশিয়ার প্রথম ডিলিট ডিগ্রি পেয়েছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। সেই দিনটিকেও আমরা ভুলতে পারি না। কাজেই আজকে আমরা এমন একজন মানুষকে স্মরণ করছি। পৃথিবীতে আমাদের মতো সাধারণ কত মানুষ আসেন, কিন্তু কজন মানুষ ইতিহাসে তার জন্মের শতবর্ষ পরেও, এমনকি সার্ধশত বর্ষ পরেও শরিত হন। এমন একজন মানুষ কৃপাশরণ, মাত্র তার 60 বছরের জীবন, তিনি নিজের সম্পর্কে ভাবেননি। সমগ্র জীবনটা তিনি অতিবাহিত করেছেন বাঙালি বৌদ্ধদের কথা নিয়ে। এই ভারতবর্ষে যে ধর্ম বিস্তারিত হয়েছিল, সেই ধর্ম যেখান থেকে অবলুপ্ত হয়ে গেছিল, সে বৌদ্ধ ধর্মকে কী করে আবার পাদপ্রদীপের আলোয় আনা যায়, এটাই ছিল তার দিনরাত চিন্তার বিষয়। কাজেই মাত্র 16 বছর বয়সে তিনি কলকাতায় এসেছিলেন এবং বাকি তার সমগ্র জীবন এই ভাবনায় ভাবিত হয়ে তিনি আহার নিদ্রা ত্যাগ করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, তখন আপনারা জানেন যে এখন থেকেও আজ থেকে 60, 70, 80 বছর আগেও ভ্রমণ যে কী একটা দুঃসাধ্য ব্যাপার ছিল। তিনি এইখান থেকে শৈল শহর দার্জিলিং তিনি যেতেন, এইখান থেকে তিনি শিলং যেতেন, তখন আসামের রাজধানী, এখান থেকে তিনি রাঁচি, এখান থেকে সিমলা তিনি ভ্রমণ করতেন, বিভিন্ন জায়গায় যেখানে বৌদ্ধরা আছে তাদেরকে একত্রিত করার জন্য। আজকে এটি ঐতিহাসিকভাবে সত্য। যদি কৃপাশরণ মহাস্তবিদ কলকাতায় না আসতেন, তাহলে পরে আমাদের অস্তিত্বের অবলুপ্তি ঘটত। কাজেই আমরা আজকে যে তাকে স্মরণ করছি, এটি আমাদের দায়বদ্ধতার কারণ, এটা আমাদের ঋণ স্বীকারের কারণ। অস্তিত্বের যিনি স্থপতি, তাকে যদি স্মরণ না করি, তাহলে ইতিহাস কাউকে ক্ষমা করে না। Just before this session, we had a lively discussion over the term of Renaissance. One learned scholar had uttered some words which have to be clarified. Renaissance, revivalism, reformation, these terms are of social science. They are not of natural science, so that one may prove its credibility in any laboratory. The difference between Renaissance, Reformation or revivalism is just like between etiquette and flattery. If one bows his head out of his humility and reverence to someone, two meanings are there. One will treat it is utter humility, submission, and other may tell, oh, it is utter flattery. So, we should not go into the act of taking out skin of the teeth. As is known, Mahamahim knows it very well, Brierley in Law of Nations has uttered, jurisprudence is the vanishing point of international law. In the same way, act of taking out a skin of the teeth is somehow becomes vanishing point of main theme of the paper. So Renaissance, and one other term that this topic has been prayojit, sponsored. Well, we all know
the credibility, social credibility, spiritual credibility, intellectual credibility of Dharmankur, Bauddha Dharmankur Sabha. It is not a corporate house so that anybody will sponsor some topic. It is a proposal, and it is well known in Grammar of Politics by Harold Lasky. Difference, protest, these are the democratic traits. It has been said that I shall differ from what you say. I shall oppose what you say up to my last breathing, but I shall sacrifice my life for your right to say. This is the beauty of criticism. One should not use derogatory terms like a sponsorship and somehow. So in this way, and what is Renaissance? Renaissance was not an industrial revolution. It was an act of carrying some legacy from one place to another. In the first half of 15th century, Renaissance took place, and the Arabs conquered Constantinople. What they did do? They carried tools of writing, ink, paper, and other auxiliaries from China to Europe. And the Greek scholars who were obsessed on the pulpit of Constantinople, they were pushed ahead and they revived their old intellectual wealth. And in this way Renaissance started. These Arabs were bridge between ancient world and modern world. They were carriers of medieval ideology. They were bridge between East and West. So their contributions cannot be minimized. So in this way, the term Renaissance should be taken with humility, and we should proceed. After all, it is a social science. So with these few words, I take to my subject. Venerable Kripacharan was the product of a social cultural upheaval largely initiated by Barua Buddhist community of Chittagong, which was the epicenter of protest and reformation movement against the corrupt and misdirected form of Buddhism suffering from intellectual and spiritual wilderness. Why spiritual and intellectual wilderness? How could Kripacharan could guess this weakness out of his spiritual trance? And we should not say rashly that he was illiterate. While in course of preparing the script of 100 years of Jagat Jyoti, I had come through some references when Gunalankar Mahasthavir, Shilanand Brahmachari, Purnanand Swami used to discuss some points with him. It is a fact, he had no formal education, but out of his listening power, out of his interaction with scholars, he self-educated himself. Who was the author of Chandogya Upanishad? Who was the author of Kathopanishad? Who was the author of Vedic texts? Nobody knows. This was the method of self-education during the period like Kripacharan Mahathir flourished on. So, Kripacharan Mahathir had no formal education, but he had a sixth sense to realize the myth of reality and reality of the myth. So with this confidence, he proceeded further, and fortunately, one Acharya Purnanand Dharmadhari of the village, after his intellectual and spiritual training from Sri Lanka, took over the Sangharaj of Reformed Bhikkhu Sangh. By that time, Kripacharan had already been ordinated as a Sramanair and was 17-year-old, gifted with magnetic personality, bubbling with a spiritual aura, and gifted with an aura, cool temperament, full of austerity, and highly respected by his coordinators and fellow monks. His vision of Buddhism was magnanimous. He got an opportunity to visit Buddha Gaya with his preceptor Acharya Purnachandra,
he witnessed the pitiable situation of Mahabodhi Mahavihar and saw the image of the Buddha in the form of Shaiva deity converted by the local Mahant. With a painful experience, he returned to Chittagong, and by that time, Chittagong Buddhist Association had been formed under the leadership of Venerable Gunameju Mahasthavir and Krishna Chandra Chaudhary, and a host of Buddhist activists were regularly holding chanting and recitation programs for promoting the socio-religious cause of backward Barua Buddhists. So these were the social backgrounds which prepared him to go ahead. Since the printed book of his lecture is available with all of you, we would have liked had it been a little more shorter. Nonetheless, thank you, sir. Now we come to the next part, is the presentation of the Karma Yogi Kripa Sharan Award for Social Excellence 2014. Since 2009, we have been giving this award to renowned personalities and institutions, those who have been working in the field of propagating Buddhist culture worldwide. This is nothing but just a token of our appreciation, inspiring them, and in turn, we being inspired to walk in the same path that they have chosen to tread. Ladies and gentlemen, today we give this award in the individual category to Reverend Master Yon Meng of China. Wait. Reverend Master Yon Meng was born on 18 December 1934 in Beijing, Republic of China, to Mr. Wang Hongkun and Mrs. Cheng Xiu Zhen. She passed her high school in 1951 from the Beijing High School attached to the Beijing Normal University, and did her graduation in the year 1958 from the Beijing Art College, studying filmmaking, writing of film scripts, and direction of films. She was ordained as a Samaneri in the year 1985 and became a Bhikshuni under the preceptorship of Venerable Cheng Guan, abbot of the Famian Temple, Shanxi Province in 1986. She studied extensively about Xuanzang till 1994 and thereafter built the Xuanzang Research Center. In the year 1997, she accepted her ordination vows from Sanghanayaka Venerable Dharmapal Mahathera in Kolkata after her teacher told her to go to India and shave her head. She is at present the abbess of the Xuanzang Temple in Henan Province, China, and also the Xuanzang Temple in Hong Kong. She is also the abbess of the Yuhua Temple in Shanxi Province, China. Her long relationship with Sanghanayaka Dharmapala Mahathera, the guiding light of Dharmankur, and her association with the Bengal Buddhist Association makes the bonding of more strong and intimate. She has been an exemplary role model for us through her work and personality. She has contributed immensely for the promotion of Buddhism and Buddhist culture in China and other parts of the world. These attributes make her a recipient of the Karma Yogi Kripa Saran Award for Social Excellence 2014.